আসসালামু আলাইকুম। সবাই তাহলে ভালো আছো তো নাকি? আচ্ছা, আবহাওয়া চেঞ্জে কিন্তু অনেকের অসুখ হয়, এটা একটু সাবধান থাকতে হবে। যে শীত চলে যাচ্ছে না, শীত চলে যাচ্ছে, এই সময় কিন্তু আবার অসুখ হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো, আমাদের শুরু হলো রিক্সা থেকে। আমরা প্রথম ক্লাস হচ্ছে যে নতুন অধ্যায় শুরু করলাম, প্রথম ক্লাস অধ্যায়, এটা হলো দ্বিতীয় ক্লাস, তাই না? দ্বিতীয় ক্লাস হলো রিক্সা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে রিক্সা নামকরণটা কেন হয়েছে। অনুমান করে বলতে পারবা রিক্সা নামকরণ কেন হলো? কেন রিক্সা? অনুমান করে বলা যায় কি কোনো উদ্ভিদের নাম বা একটা উদ্ভিদের নাম, কিন্তু এই উদ্ভিদের নাম রিক্সা কেন হলো নামকরণটা? পারবা না, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হলো ইতালিয়ান একজন নোবেল জয়ী একজন উদ্ভিদ বিজ্ঞানী, যিনি হলো, যার নাম হলো রিক্সি, P.F. রিক্সি। পুরো নাম হলো P.F. রিক্সি। তিনি এটা আবিষ্কার করছিলেন, মানে এই উদ্ভিদটা প্রথম গবেষণা করতে দেখছিলেন, তো তিনি এটার নামকরণ করলেন রিক্সিয়া। তার নামকরণ এইভাবে হয়েছে। রিক্সা মানে বহু বচন, এরা অনেকগুলো রিক্সা একসাথে থাকে আজকে অনেকগুলো রিক্সা একসাথে থাকে, তাই এর নাম রিক্সিয়া। এখান থেকে দেখো এমসিকিউ হলো যে দেখো এখানেও কিন্তু প্রথম লাইনে একটা বলা আছে, রিক্সা হলো হেপাটিসি শ্রেণীর অন্তর্গত একটি গণ। আগে তো বলেছি হেপাটিসি নামকরণ কেন হয়েছে বলো তো? বলেছি গতদিন বলেছি, বলো। হেপাটিসি নামকরণ বলো, একটু মনে করতে পারবি না? হেপাটিসি নামকরণ বলো, না বলো। হ্যাঁ, এইবার প্রসেনজিৎ কিন্তু বলতে পারছে। হেপাটো মানে যকৃৎ, হেপাটো মানে যকৃৎ, সেজন্য এর নাম হেপাটিসি। তাহলে যকৃতের মতো দেখতে, সেজন্য এরা হলো যারা যকৃতের মতো দেখতে, তার মধ্যে রিক্সা যকৃতের মতো দেখতে, তাই এর নাম, তাই বলা হচ্ছে রিক্সা হলো হেপাটিসি শ্রেণীর অন্তর্গত। তারপরে দেখো 3 নম্বর লাইনে একটা এমসিকিউ আছে, রিক্সা একটি বড় গণ, প্রায় 200টি প্রজাতি নিয়ে এই গণ গঠিত। 200টি প্রজাতি রিক্সা গণে আছে। আচ্ছা, এর মধ্যে শুধুমাত্র রিক্সিয়া ফ্লুটেন্স ভাসমান জলজ, এটা কিন্তু বেশ কয়েকবার অ্যাডমিশনে এবং হচ্ছে বোর্ড পরীক্ষায় এবং মেডিকেল অ্যাডমিশনে একবার আসছে, মানে পানিতে ভাসে, হ্যাঁ এইভাবে আসছিল। নিম্নের কোনটি ভাসমান জলজ? নিম্নের কোনটি ভাসমান জলজ? তাহলে এই আমরা তো জানি ফ্লট মানে হলো বন্যা বা ভাসমান, তাই না? তো সেই জন্য এর নাম হলো ফ্লুটেন্স, মানে হলো ওই যে যেহেতু ভেসে থাকে, তাহলে এই রিক্সাটা ভেসে থাকে, একমাত্র ফ্লুটেন্সই হলো ভেসে থাকে, তাই এটাকে বলা হয় ভাসমান জলজ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে আর কি এটা স্টার চিহ্ন দিয়ে রাখতে হবে। ভাসমান জলজ, হ্যাঁ, ভাসমান জলজ কোনটি? নিম্নের কোনটি রিক্সা ফ্লুটেন্স, এটা মনে রাখবা। এরপরে দেখো, হেপাটিসি শ্রেণীর ব্রায়োফাইট সদস্যদেরকে লিভার ওয়ার্ড বলা হয়। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, অ্যাডমিশনও অনেকবার আসছে, যে হেপাটিসি শ্রেণীর ব্রায়োফাইট সদস্যদেরকে লিভার ওয়ার্ড বলা হয়। কেন? ওই যে লিভারের মতো দেখতে, তাই যকৃতের মতো দেখতে, তাই বুঝে গেল? তাহলে এই জন্য এরকম নামকরণ হচ্ছে। এরপরে দেখো এক লাইন বাদ দিয়ে, যে বাংলাদেশে রিক্সা গণের 45টি প্রজাতি শনাক্ত করা হয়েছে বাংলাদেশে আর কি। তবে কি কি, এগুলো কখনোই কোনো কালে আসেনি, এটা দরকার নাই। এবার দেখো যে আবাসস্থল, যে আবাসস্থলের মধ্যে এরা কোথায় কোথায় জন্মে? রিক্সাগণের প্রজাতি স্যাঁতসেঁতে মাটিতে, আর্দ্র প্রাচীরের গায়ে জন্মে, নদী তীরে বালিতে রিক্সা জন্মিতে দেখা যায়, কোথায় কোথায় জন্মায় আর কি। আর রিক্সা ফ্লুটেন্স ছোট ছোট ডোবা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। বর্ষাকালে রিক্সা অধিক জন্মে, কোন সময় বেশি জানো? বর্ষাকালে। এমসিকিউ, রিক্সার শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা কিন্তু এমসিকিউর জন্য, আবার ক্ষয়ের জন্য আসতে পারে, ক্ষয়ের জন্য। হ্যাঁ, ক্ষয়ের জন্য অন্তত 4টা মনে রাখতে হবে, 4টা। তো শ্রেণীবিন্যাস থেকে কিন্তু মনে রাখতে হবে যে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এগুলো কিন্তু এমসিকিউ
এবং জ্ঞানমূলক কোশ্চিন হিসাবেও কখনো কখনো পরীক্ষায় আসে, জ্ঞানমূলক কোশ্চিন হিসেবে। হ্যাঁ, কিংডম প্ল্যান্টটি গ্রেড মানে কি মান, গ্রেড মানে কি মান বা ধরন, এটা বোঝায়। হ্যাঁ, কোন গ্রেডের বলে না, এটা কোন গ্রেডের, যেমন সোনার ক্ষেত্রে থাকে না এত গ্রেডের বলে, হ্যাঁ ক্যারেট, হ্যাঁ ক্যারেট বলে এত ক্যারেট, আর গ্রেড একই কথা, কোন মানের এটা। হ্যাঁ, ব্রায়োফাইটা মানে মশ, মশের মধ্যে পড়ে, এটা বুঝাচ্ছি। হ্যাঁ, মশ জাতীয়, মশ মানে তো কার্পেট, তাই না? আচ্ছা, তারপরে হলো ক্লাস মনে রাখতে হবে, হেপাটিসি অর্ডার মনে রাখতে হবে। মার্কেনটিয়েলিস যেটা, মার্কেনটিয়েলিস হচ্ছে জটিল থ্যালায়েড, এর বাংলা অর্থ জটিল থ্যালায়েড। হ্যাঁ, জটিল থ্যালায়েড। আর ফ্যামিলি জটিল থ্যালায়েড। থ্যালায়েড মানে কি মনে আছে? না, থ্যালায়েড মানে কি বলো তো? থ্যালায়েড মানে কি? থ্যালোয়েড মানে কি? থ্যালায়েডের বাংলা অর্থ সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী, জটিল থ্যালায়েড, জটিল থ্যালায়েড, সমাঙ্গদেহী। হ্যাঁ, সমাঙ্গদেহী মানে তো জানো, যেই দেহটার কোনটা ডাল, কোনটা পাতা, কোনটা শিকড় বোঝা যায় না, সেটাই হলো সমাঙ্গদেহী, তাই না? এটাই হলো সমাঙ্গদেহী, এটাই হচ্ছে সমাঙ্গদেহী। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই হলো ব্যাপার, ফ্যামিলি পর্যন্ত রিক্সিয়াসি, এটা মনে রাখতে হবে। এই তিনটা হলো জ্ঞানমূলক কোশ্চিন। আচ্ছা, বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে উদ্ভিদীয় গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট মানে কি? হ্যাপ্লয়েড, গ্যামিটোফাইট মানে হ্যাপ্লয়েড, ফাইট মানে উদ্ভিদ, মানে কি হ্যাপ্লয়েড উদ্ভিদ, মানে হ্যাপ্লয়েড উদ্ভিদ, মানে অর্থাৎ এই ব্রায়োফাইটার মধ্যে রিক্সিয়া, এরা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড উদ্ভিদ মানে তো জানো, যদি কোনো জীব দেহে প্রত্যেকটা কোষে ক্রোমোসোম সিঙ্গেল থাকে, তাই না, তাহলে সেটাকে হ্যাপ্লয়েড বলা হয়, তাই না? যেমন আমরা ডিপ্লয়েড, কেন? আমাদের প্রত্যেকটা কোষে ক্রোমোসোম 12 ডবল করে আছে, যেমন আমরা বলি 23 জোড়া, তাই না? তার মানে জোড়া জোর বেঁধে থাকলে ডিপ্লয়েড, আর জোর বেঁধে না থাকলে একটা করে থাকলে বা একটা থাকলে হ্যাপ্লয়েড। তো এটাই বলছে, এরা হলো হ্যাপ্লয়েড। তারপর বলছে গ্যামেটোফাইটিক ও থ্যালয়েড সমাঙ্গদেহী, এই যে বললো। তারপর বলছে যে থ্যালাস সবুজ শায়িত, মানে শুয়ে থাকে মাটির সাথে। এবং আরেকটা বিষয় মনে রাখবা, যে যারা মাটি বরাবর শুয়ে থাকে প্রায়, হ্যাঁ, বেশি একটা উচ্চতা হয় না মাটি থেকে, এদের কখনোই পরিমাণ করা থাকে না, এদের কখনোই পরিমাণ করা থাকে না। তাহলে মনে রাখার টেকনিক হলো, যেহেতু এটা শায়িত, তাহলে এদের পরিমাণ করা নাই, এদের পরিমাণ করা নাই। যে মাটি থেকে একটু উপরে উঠছে, একটু বেশি উপরে উঠলে তার কিন্তু পরিমাণ করা লাগবে, কারণ পানি পরিমাণ করতে গেলে পরিমাণ করা অবশ্যই মাস্ট বি লাগবে। কিন্তু এরা যেহেতু শায়িত ধরনের, তাই এরা খুব বেশি মাটি থেকে উচ্চতা না, তাই এদের কিন্তু পরিমাণ করা থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবা। বিষমপৃষ্ঠ মানে কি? যে যেমন আমাদের হাত, এটা কিন্তু বিষমপৃষ্ঠ। বিষম মানে কি? এদিকে একরকম চেহারা, এদিকে আরেক রকম চেহারা না? তাহলে দুই দিকে যদি দুই রকম চেহারা হয়, ওটা হলো বিষমপৃষ্ঠ। পাতাতে অনেক পাতার বিষমপৃষ্ঠ হয়, একদিকে একরকম আরেকদিকে আরেকরকম, এটা হলো বিষমপৃষ্ঠ। তো এরা বিষমপৃষ্ঠ, তাই বলছে। থ্যালাস দ্রাগ্য শাখা বিশিষ্ট, দ্রাগ্য মানে কি? দেখো, দ্রাগ্য শাখা, দ্রাগ্য শাখা জিনিসটা কি? এই যে দা আছে না, এটা দ্বারা বোঝায় দুই, আর গয়জা ফালা দ্বারা বোঝায় ভাগে, মানে যাদের শাখাকে দুইটা ভাগে ভাগ করা হয় তাকে বলা হয় দ্রাগ্য। দুইটা ভাগে মানে কি? যেমন দেখো, এরকম কিন্তু এরা দেখতে, এটা মনে হয় একটা রিক্সিয়া থ্যালাস সমাঙ্গদেহী। তো এদের দুইটা শাখা না, এইটা এইটুকু একটা শাখা আর এইটুকু একটা শাখা, তাহলে এই দুইটা মিলে বলবো কি? দ্রাগ্য শাখা। বুঝলি? দুই পাশে দুইটা আলাদা হয়ে গেছে না, তাই এর নাম কি? দ্রাগ্য শাখা। বুঝতে পেরেছো? তাহলে এই হলো দ্রাগ্য শাখা। তারপর বলছে যে প্রতি শাখায় বা এটা প্রতি শাখায় মাথায় খাঁজযুক্ত। আচ্ছা, মাথায় খাঁজযুক্ত কেন? দেখো তো, এর একটা খাঁজ না, এই দেখো খাঁজ, এটা খাঁজ না, এই খাঁজ না, এটাই হচ্ছে শাখায় খাঁজযুক্ত। তারপরে দেখো, এরপরে বলছে যে থ্যালাসের নিম্ন পৃষ্ঠে দুই প্রকার
এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েট। আচ্ছা, রাইজয়েট মানে কি? আমরা তো জানি রাইজো মানে কি মূল, রাইজো মানে মূল, আর এট মানে কি মতো, তাই না? তাহলে রাইজো, রাইজো মানে হচ্ছে মূল, রাইজো মানে মূল, আর এট মানে মতো, তার মানে মূলের মতো, মানে মতো, তার মানে মূলের মতো, তাই না? মূলের মতো কিন্তু মূল না, মনে রাখতে হবে মূলের মতো কিন্তু মূল না। বুঝে বলে না যে সে আমার বোনের মতো, বোন কি ঠিক না? অনেক সময় এরকম বলে না যে এই হলো তুই কার সাথে কথা বলছিলি রে, তো বলে এটা আমার এক বোন, বলতে তোর বোন, না মানে বোনের মতো আর কি। বোনের মতো আসলে বোন না, আর বোনের মতো হয় বলেই তো একসময় বোন থেকে বটা বউ হয়ে যায়, তাই কি না? মতো যে বোন হলে কি হতো, বয়ের সাথে একটা হস্য যুক্ত হয়ে যায়, অনেক সময় হয়ে যায় না? ওই জন্য আর কি এসব পাতানো বোন এগুলা হলো ঠিক না, তাই না? মানে এগুলা আর কি রিস্ক আছে, এগুলা রিস্ক আছে। বোনের মতো একসময় বয়ের হস্য যুক্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন বলছে যে এককোষী মসৃণ, কোথায় পড়ছিলাম? দাগ শাখা না, ও কোথায় পড়ছিলাম ভুলে গেলাম, কোন জায়গায় পড়ছিলাম? ও হ্যাঁ, আচ্ছা, ও রাইজয়েটের কথা। হ্যাঁ, এখন রাইজয়েট কিন্তু একটাই কোষ, রাইজয়েট হচ্ছে একটাই কোষ। ধরো এখানে রাইজয়েট থাকে, এই এর পৃষ্ঠ দিকে রাইজয়েট, ধরো এটা রাইজয়েট, এটা রাইজয়েট, এটা রাইজয়েট, এরকম অনেক রাইজয়েট থাকে, একটাই কোষ লম্বা হয়ে থাকে। কিন্তু কিছু কিছু রাইজয়েটে দেখা যায় কিছু দাগ স্পট থাকে, কোষ প্রাচীরে কিছু স্পট থাকে। যদি স্পট থাকে তাহলে এটাকে আমরা বলবো অমসৃণ, তাহলে এটাকে আমরা বলবো অমসৃণ। আর যদি স্পট না থাকে তাহলে কি মসৃণ, এটাই বলছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা কথা বলছে যে স্প্রোফাইট দশা সরল প্রকৃতির, গ্যামেটোফাইটের উপরে নির্ভরশীল। স্প্রোফাইটিক সরল কিন্তু গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। জিনিসটা কি সেটা একটু দেখো, যে ব্যাপারটা আসলে কি। ব্যাপারটা হলো এরকম, গতদিন কি এটা দেখাই দিলাম? এটা কি ছিল এর আগে? মনে হচ্ছে যে একটু পড়াইছিলাম না। এই জিনিসটা দেখো, এই একই, এই যে 12 নম্বর পয়েন্ট যাও। বুঝলাম না, মনে করতে এই যে এরকম একটা ছবি এসেছিলাম, যে এটা মনে করে, হ্যাঁ হ্যাঁ উদ্ভিদ, তাই না? এটা মনে করো স্ত্রী, হ্যাঁ, আর এটা হলো ধরো পুরুষ, তাই না? এটা পুরুষ। এখন এই ব্রায়োফাইটা উদ্ভিদের অ্যান্থ্রিডিয়াম এখানে আসলো, তাই না? আসার পরে এখানে একটা গাছ হয়ে গেল। তো এই গাছটা তো আসলে স্প্রোফাইট মানে কি ডিপ্লয়েড, এটা কি ডিপ্লয়েড, এটা কি হ্যাপ্লয়েড। তাহলে এইটা বলছে এর উপরে নির্ভরশীল না, এই কথাটাই এখানে বলছে। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে 6 নম্বরে অভ্যন্তরীণ টিস্যু উপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকার, ফাঁকে ফাঁকে বায়ু প্রকোষ্ঠ যুক্ত। এই যে ডান দিকে ছবিটা দেখো, পরে আমি আঁকবো এটা। হ্যাঁ, যে অভ্যন্তরীণ টিস্যু উপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকার, দ্বন্দ্বের মতো না, লম্বা লম্বা অনেকগুলো আছে না, তাই বলছে দণ্ডাকার, ফাঁকে ফাঁকে বায়ু প্রকোষ্ঠ। ভিতরে যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাকে বায়ু প্রকোষ্ঠ বলে। ভিতরে ফাঁকা জায়গা আছে কিনা, দণ্ডাকার, তাই না? আর ভিতরে কি ফাঁক আছে না? হ্যাঁ, ওইটাই বলছে, বুঝছো? এই যে ভিতরে যে ফাঁক আছে, বায়ু প্রকোষ্ঠ না, এগুলোতে বাতাস ঢোকে। তো অপর পৃষ্ঠে যাও, সুইটি, অপর পৃষ্ঠে যাও। হ্যাঁ, দেখতে পাইছো? তাহলে এটা কি দণ্ডের মতো না, আর ভিতরে কি বায়ু প্রকোষ্ঠ, ফাঁকা ফাঁকা জায়গা, ওইটাই বলছে। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে দণ্ডাকার ফটোসিনথেটিক অঞ্চল এবং নিচের দিকে অবিচ্ছিন্ন কোষের সঞ্চয় অঞ্চল। অর্থাৎ ওই ছবিটা আবার একটু তাকাও, ওই দিকে যাও, দেখো উপরের দিকে যে কোষগুলো থাকে উপরের দিকে, তাদের বলছে ফটোসিনথেটিক, মানে কি সালোক সংশ্লেষণ ঘটায়। ওই দণ্ডাকার যে অংশগুলো আছে না, এর মধ্যে ফটো ফটো আছে না, এটা হলো ক্লোরোফিল, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট আছে এখানে। তাহলে এই ক্লোরোপ্লাস্ট থাকার কারণে এখানে সালোক সংশ্লেষণ ঘটে, তাই বলছে ফটোসিনথেটিক অঞ্চল, মানে কি সালোক সংশ্লেষণ ঘটে, ফটোসিনথেটিক অঞ্চল।
আর নিচের দিকে কিন্তু কোনো সালোক সংশ্লেষণ ঘটছে না, তাই এরা সঞ্চয় অঞ্চল। এরা হলো রাইজয়েটের মাধ্যমে খনিজ লবণ টবণগুলা সংগ্রহ করে, তাই এদেরকে সঞ্চয় অঞ্চল বলা হচ্ছে। বুঝে গেল? আচ্ছা, তারপরে দেখো স্থির জননাঙ্গ আর্কিগোনিয়াম। তো স্থির জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয় এদের ক্ষেত্রে। মনে রাখবা যে আবৃতিবিধির আগে যত স্থির জননাঙ্গ থাকে তাদেরকে আসলে আমরা আর্কিগোনিয়ামই বলি। যত স্থির জননাঙ্গ থাকে, স্থির জননাঙ্গ থাকে আর আবৃতিবিধির আগে, আবৃতিবিধির উদ্ভিদের আগে। যেমন আবৃতিবিধি উদ্ভিদের তোমার হলো স্থির জননাঙ্গ যেটা, সেটাকে আমরা অ্যান্ডোসিয়াম, গুয়ানোসিয়াম এই নাম দিই আর কি। হ্যাঁ, তো অ্যান্ডোসিয়াম মানে পুংজননাঙ্গ, গুয়ানোসিয়াম মানে স্থির জননাঙ্গ, এরকম নাম। কিন্তু আবৃতিবিধি কোনগুলা কে বলতে পারবে? আবৃতিবিধি কাদেরকে বলি আমরা, বলো তো? হ্যাঁ, আবৃতিবিধি উদ্ভিদ কাদেরকে বলি? একবীজপত্রী না, ওটা তো বীজপত্রের উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একবীজপত্রীও আবৃতিবিধি হতে পারে, ঠিক আছে? দ্বিবীজপত্রীও আবৃতিবিধি হয়। আবৃতিবিধি উদ্ভিদ মনে রাখবা, হ্যাঁ, যে সমস্ত উদ্ভিদের বীজের বাইরে আবরণ থাকে তাদেরকে আবৃতিবিধি উদ্ভিদ বলে। এর সাথে তো হ্যাঁ উত্তর আছে, বীজি আবৃতি। আচ্ছা, তুমি দেখো তো আম, জাম, কাঁঠাল কি বীজের বাইরে আবরণ আছে না? আছে কি না? আছে তো। ধানে কি নাই? ধানে তো আছে, ধানের বাইরে আছে না? তাহলে এরা হচ্ছে আবৃতিবিধি উদ্ভিদ। আবৃতিবিধি উদ্ভিদ হলো সব থেকে আপডেটেড উদ্ভিদ, সব থেকে উন্নত মানের উদ্ভিদ। বুঝা গেল কি? তাহলে হচ্ছে এখন আবৃতিবিধি উদ্ভিদ চেনার উপায় কি? বাহ্যিকভাবে চেনার উপায়, যে সমস্ত গাছের ডালপালা হয়, শাখা প্রশাখা হয়, বুঝে নিতে হবে তারা আবৃতিবিধি উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাদেরকে বলা হয়, তুমি বললে না একবীজপত্রী, তাদের আবৃতিবিধি উদ্ভিদ কিন্তু দ্বিবীজপত্রী। আবৃতিবিধি উদ্ভিদ কিন্তু দ্বিবীজপত্রী। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ কেমন হবে? যাদের হচ্ছে যে শাখা প্রশাখা হবে, ডালপালা, বাহ্যিকভাবে চেনার উপায় ডালপালা হবে আর কি। হ্যাঁ, দেখো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ডালপালা আছে না? এরা সবাই দ্বিবীজপত্রী, বাহ্যিকভাবে চেনার উপায়। একবীজপত্রী যে উদ্ভিদগুলার কোনো ডালপালা হয় না, নারকেল গাছ ডালপালা হয়। অ্যালোভেরা কি একবীজপত্রী? অ্যালোভেরা গাছটা শাখা প্রশাখা আছে, আসে না? শাখা একই দিতে হইবে। অ্যালোভেরা যদি একটাই হয় তাহলে একবীজপত্রী, আর যদি তোমার শাখা প্রশাখা হয় তাহলে। হ্যাঁ, আচ্ছা, বীজের উপর ভিত্তি করে কিন্তু। হ্যাঁ, এখন দেখা যায় যে বীজই হয় না, তাহলে তো আর সেটা আর হলো না, সেটা তো আবৃতি বা ইয়ের মধ্যে হলো না, তাই না? এদের বীজই হয় না, এদেরকে তুমি আবৃতিবিধি বলবা, তাই না? আবৃতিবিধি বলা যাবে না, অঙ্গবিধি, তারা তো অন্যর মধ্যে, যেমন এটা প্রাইভেটে আলোচনা করছি আমরা, তাই না? এই আর কি। আচ্ছা, তাহলে আর্কিগোনিয়াম মানে কি? দেখো আর্কিগোনিয়াম কি ইংলিশ? কতবার দিনে মানে 4 বার কল করেছি, কলেজ হই না এখন, সব ক্ষেত্রে হয়েছে প্রাইভেটে আছি। হ্যাঁ, পরে আবার কলেজ আসতেছে না। আর্কিগোনিয়াম নামকরণটা কেন হলো? দেখো এই যে আর্কি আর গোনিয়াম, আর্কি মানে হলো প্রাচীন, প্রাচীন, আর গোনিয়াম কথাটা হচ্ছে গোনাস থেকে, গোনাস মানে জননাঙ্গ। হ্যাঁ, জননাঙ্গ। আর আর্কি মানে কি? প্রাচীন বা আদি, আদি বা প্রাচীন, আদি বা প্রাচীন। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কেন এরকম নাম হলো? কেন এদের নাম আদি জননাঙ্গ হলো? কারণ এই জননাঙ্গ কিন্তু এতটা আবৃতিবিধি উদ্ভিদের মধ্যে ডেভেলপ না। দেখো কেমন যে এরকম হয় দেখতে, এটা খুব যে উন্নত মানের ডেভেলপ হয় তা না, এই এরকম দেখতে এই। কিন্তু দেখো যেটা আদি না মানে আধুনিক, যেটা আবৃতিবিধি উদ্ভিদ আছে তাদের কত কি সিস্টেম। ধরো এটা একটা গুয়ানোসিয়াম বা স্থির জননাঙ্গ,
এইটার দেখো কত কি ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এটার মধ্যে আছে হলো ভ্রূণথলি আছে, আমরা তো জানি তাই না, ভ্রূণথলি থাকে, যদিও আরো বড়, আমি একটু ছোট করে আছে, আরো অনেক ব্যাপার স্যাপার থাকে। তারপরে এর বাইরের দিকে আবার এটা হলো আবৃতবীজী উদ্ভিদ হলে এরকম হয় দেখতে। হ্যাঁ, আবৃতবীজী ক্ষেত্রে এটা হচ্ছে, এই হলো আবৃতবীজী উদ্ভিদের চেহারা। তাহলে দেখো এই চেহারা আর ওই চেহারা পার্থক্য আছে না? ওইটা তেমন কিছু আছে না। তাহলে এটা বলবো আদি, মানে প্রাচীন, প্রাচীন যুগে যেমন অনেক কিছু কম কম ছিল না, সেরকম এটা ডেভেলপ। ওই জন্য নাম আর্কিগোনিয়াম, মানে প্রাচীন ধরনের জননাঙ্গ, প্রাচীন ধরনের জননাঙ্গ, এই হলো আর্কিগোনিয়াম। এবার অ্যান্থেরিডিয়াম নামকরণ কেন হলো? অ্যান্থার মানে পরাগধানী, পরাগধানী মানে পুরুষ, পরাগধানী মানে পুরুষ, বুঝা গেল কি? তাহলে পুরুষ জননাঙ্গ, এটাই হলো অ্যান্থেরিডিয়াম, বুঝা গেল তো? এবার বলছি স্পোরোফাইট, হোমোস্পোরাস। স্পোরোফাইট মানে ডিপ্লয়েড উদ্ভিদ, ডিপ্লয়েড উদ্ভিদে যে স্পোর হয়, সব স্পোর সমান সমান দেখতে, কেউ ছোট কেউ বড় এমন না, সবাই সমান, এটাই হলো হোমোস্পোরাস। ঠিক আছে, তাহলে এটুকু পর্যন্ত হলো। এবার আমরা বাহ্যিক গঠন, এটা সৃজনশীল হিসেবে আসে, বাহ্যিক গঠন। ছবি আঁকাটা সাধারণত আসে না, কিন্তু আসতেও পারে, সেই জন্য আমরা একটু আঁকবো। ছবিটা খুব কঠিন না, দেখো এটা কিভাবে আঁকবো, আমার সাথে সাথে তোমরা একটু এঁকে ফেলো, আমার সাথে সাথে আঁকতে আগে পেলো। দেখো এটা আঁকবো কিভাবে, প্রথমে এরকম একটা বৃত্তাকার গঠন আঁকবো, আঁকার পর এইভাবে একটা দাগ দেব, তারপরে এইভাবে একটা দাগ দেব, এইভাবে একটা দাগ দেব, একইভাবে এখানে একটা দাগ দেব, এখানে একটা দাগ দেব, আর এখানে একটা দাগ দেব। সব দাগগুলা মোটামুটি একই দূরত্বে রাখবো। তারপর কি করব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তোমরা আমার সাথে সাথে করো, দেখো ছবিটা কঠিন না, সহজ। এটুকু আগে করো, এটুকু করো। এটুকু শেষ হওয়ার ছুটি হয়েছে, আচ্ছা এবার দেখো, এবার আমরা জাস্ট কি করব, মাঝখান দিয়ে, হ্যাঁ মাঝখান দিয়ে, হ্যাঁ অর্থাৎ এই জায়গাটা, এই যে এখান থেকে আবার একটা নাম, একটা ন্যাপলিন হয়ে যাচ্ছে। একটা ন্যাপলিন, আমি কলম না সরিয়ে একটা নিয়ে আসছি, এই হয়ে গেল। এটাই হলো রিক্সিয়া থ্যালাসের গঠন। এরা হলো এরকম ফুলের মতো, রোজেটের মতো হয়ে থাকে, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি কি পেলাম, এটা হলো মধ্যশিরা, এটা হচ্ছে মধ্যশিরা পেলাম, মধ্যশিরা, এটা হলো মধ্যশিরা। তারপরে দুইটা শাখা, তার মানে এটা দীর্ঘ শাখা, দুইটা শাখা, এটার নাম দিলাম দীর্ঘ শাখা, দীর্ঘ শাখা,
দুইটার সাথে দেড়টার সাথে ওই যে বললাম তো, তাই না? দা মানে দুই, গজাপালা মানে ভাগে, দুই ভাগে, এটাই হলো দেড়টার সাথে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে অভ্যস্ত কাজ, তুমি যে কোনো একটা চিহ্নিত করতে পারো অভ্যস্ত কাজ, এটাকেও চিহ্নিত করতে পারো অভ্যস্ত কাজ, এটাকেও চিহ্নিত করতে পারো অভ্যস্ত কাজ। অভ্যস্ত কাজ, অভ্যস্ত কাজ শেষ। এটাই হলো রিকশার শেষ। কঠিন কি আঁকানো? সহজ আছে। এটা এখন এই যে বাহ্যিক গঠন বৈশিষ্ট্য, এটা সৃজনশীলের জন্য করতে হবে। এখন আশা করি তোমরা বুঝতে পারবে আর কি। হ্যাঁ, এক মিনিট একটু পড়ে দেখো তো, না বোঝার মতো কোনো কিছু আছে কিনা এর মধ্যে, বানায় লিখবা দেখে দেখে। যেহেতু তোমরা আগামী দিন পরীক্ষা দিবা, এই জন্য আজকে আর না গাই, আবার আজকে আবার আসছে কম, তাহলে এইটুকু পর্যন্ত পড়ে ছুটি, যে এইটুকু না বোঝার কিছু আছে কিনা। হ্যাঁ, আগামী দিন আমরা রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন, মানে বুধবারে, সোমবারে তো পরীক্ষা, রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন, এইটা হচ্ছে যে সৃজনশীল হিসাবেই আসে। রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন এটা আমরা আঁকবো। এটা দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু আমার সাথে আঁকবা দেখবা যে সহজ, কঠিন না। হ্যাঁ, আমার সাথে আঁকলে ওটা সহজ মনে হবে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না কঠিন, কত বড় সড়ো, আমার সাথে আঁকো, আঁকবা, আগামী দিন দেখবা যে এটা সহজ, কঠিন মোটেও না। তাহলে আজকে হচ্ছে যে এই পর্যন্ত শেষ করি, আগামী দিন যেহেতু পরীক্ষা আছে আর না গাই।